হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত ফিউচার পয়েন্ট একাডেমিতে। ফিউচার পয়েন্ট একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো আমরা ডাব্লিউবিপি এবং গ্রাম পঞ্চায়েতের যে জিকে র্যাপিড ফায়ার যে একটা চ্যাপ্টার ওয়াইজ যে আমরা চালাচ্ছি, আজকে সেটার 3 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি? কারণ এই যে 30টা প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের মাঝে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখে নেই, আমরা বেশি কথা না বলে আমরা দেখে নেই প্রশ্নগুলো কী কী। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আসন বন্টনের যেটা রাজ্যসভা বিধান রয়েছে, এটা কততম তফসিল বা কততম শিডিউলে সেটা বলা হয়েছে? দেখো, অপশান এ তৃতীয় তফসিল, অপশান বি চতুর্থ তফসিল, অপশান সি সপ্তম তফসিল, অপশান ডি একাদশ তফসিল। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ তফসিল। মনে রাখবে, চতুর্থ তফসিলে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু আসন বন্টনের যে বিধান সেটা কিন্তু রয়েছে। দেখো, তৃতীয় তফসিলে কি বলেছে? তৃতীয় তফসিলে রাষ্ট্রপতি, বিচারপতি, সাংসদ। মনে রাখবে, তৃতীয় তফসিলে কি কি বলেছে? রাষ্ট্রপতি, বিচারপতি, সাংসদ, এদের শপথের যে নমুনা সেটা কিন্তু তৃতীয় শিডিউল বা থার্ড শিডিউলে বলা হয়েছে। চতুর্থ তফসিল যেটা আমরা বললাম, রাজ্যসভায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন বন্টনের বিবরণ রয়েছে। আসন সম্পর্কিত যদি কিছু বলে, সেটা হয়ে যাবে চতুর্থ তফসিল। সপ্তম তফসিলে কি বলেছে? কেন্দ্র, রাজ্য ও সমবর্তী তালিকা কিন্তু এই সপ্তম তফসিলেই কিন্তু রয়েছে। আর একাদশ তফসিলে কি বলেছে? পঞ্চায়েতের যে 29টি বিষয়, এটা আমরা আগেও পড়েছি, পঞ্চায়েতের যে 29টি বিষয় এই একাদশ বা 11th শিডিউলে কিন্তু উল্লেখিত রয়েছে। নেক্সট দেখে নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা কে? অপশান এ হাসান নিজামি, অপশান বি মিনহাজ উস সিরাজ, অপশান সি জিয়াসুদ্দিন বারানি, অপশান ডি আমির খসরু। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, তাজ উল মাসির যে গ্রন্থটি আছে, তাজ উল মাসির, হ্যাঁ, এই মাসির যে গল্পটা আছে, এই গল্পটা কিন্তু গ্রন্থটা যে আছে, গ্রন্থটা হাসান নিজামি কিন্তু লিখেছিলেন। হাসান নিজামির রচয়িতা কিন্তু এই তাজ উল মাসির। এবার তোমরা মনে রাখবে বাকি 3টাও কীভাবে মনে রাখবে। দেখো, বাকি 3টাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো ক্ষেত্রে যে কোনো অপশান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতেই পারে, তাই তোমরা একটা অপশনও কিন্তু বাদ দেবে না। দেখো, হাসান নিজামি তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা ছিলেন। মোহাম্মদ ঘড়ি ও কুতুবুদ্দিন আইবকের সময়ের তথ্য পাওয়া যায় এখানে। ঠিক আছে, মিনহাজ উস সিরাজ তিনি কি লিখেছেন? তিনি তবকাত ই নাসিরি, মনে রাখবে, তবকাত ই নাসিরি রচনা করেন। জিয়াসুদ্দিন বারানি কি করেন? তারিক ই ফিরোজ শাহী রচনা করেন। আমির খসরু কি করেন? আমির খসরু বহু সাহিত্যকর্মের রচয়িতা ও সুফি কবি ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি কেরল, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি গোয়া। বলো, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কেরল, যেটা বর্তমান নাম কি? বর্তমান নাম তোমরা প্রত্যেকেই জানো, বর্তমান নাম হচ্ছে কেরলম, শুধুমাত্র একটা ম যোগ করে দিয়েছে। ঠিক আছে, কেরলম। ঠিক আছে, তোমরা কিন্তু ওটা মনে রাখবে। এটাতেই কিন্তু কি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত। দেখো, কর্ণাটকে বন্দিপুর ও নাগারহোল জাতীয় উদ্যান কিন্তু এই কর্ণাটকে রয়েছে। কেরলে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে, যেটা পশ্চিমঘাটে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিমঘাট। তামিলনাড়ুতে কি রয়েছে? তামিলনাড়ুতে মুদুমালাই জাতীয় উদ্যান, এটা কিন্তু মনে রাখবে, মুদুমালাই জাতীয় উদ্যান কিন্তু তামিলনাড়ুতেই রয়েছে। গোয়াতে তাহলে কি রয়েছে? মোল্লেম জাতীয় উদ্যান কিন্তু এখানে অবস্থিত। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। তারপর দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? মানবদেহে মেলাটোনিন, তোমরা প্রত্যেকেই জানো মেলাটোনিন কি। এই মেলাটোনিন একটা হরমোন। ঠিক আছে, মেলাটোনিন একটা কি হরমোন। এটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটি
কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি পিনিয়াল, আর অপশন ডি হচ্ছে অ্যাড্রিনাল। মেলাটোনিনের কথা বললে মনে রাখবে পিনিয়াল হয়ে যাবে সঠিক উত্তর। পিনিয়াল হয়ে যাবে কি সঠিক উত্তর। মেলাটোনিন যদি বলে তাহলে কি হবে? পিনিয়াল। পিনিয়াল গ্রন্থি থেকে কিন্তু এই যে হরমোনটি নিঃসৃত হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে থাইরয়েড থাইরক্সিন হরমোন। থাইরয়েড কি করে? থাইরক্সিন হরমোন নিঃসরণ করে। পিটুইটারি কি করে? পিটুইটারি হচ্ছে মাস্টার গ্রন্থি। ঠিক আছে, পিটুইটারি কি? পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্রন্থি। আর পিনিয়াল, পিনিয়াল কিন্তু এই মেলাটোনিন হরমোন নিঃসরণ করে, যেটি ঘুম ও জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণে সাহায্য করে। মনে রাখবে ঘুম ও জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। আর অ্যাড্রিনাল কি করে? অ্যাড্রিনালিন ও কোর্টিসল, অ্যাড্রিনালিন আর হচ্ছে কোর্টিসল কিন্তু নিঃসরণ করে থাকে। ঠিক আছে, নেক্সট চলো কোশ্চেন নাম্বার 5। রেপো রেট। রেপো রেট নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? রেপো রেট। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই রেপো রেটের কথা কিন্তু আমরা পড়ে থাকি। ঠিক আছে, এই রেপো রেটের নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? অর্থমন্ত্রক, নীতি আয়োগ, ভারতীয় রিজার্ভ ব্যাংক, নাকি SEBI বা সেবি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? মনে রাখবে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বাংলাতে বলি ভারতীয় রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, দেখো অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি পরিচালনা করে। অর্থমন্ত্রক কি করে? আর্থিক নীতি পরিচালনা করে। নীতি আয়োগ, নীতি আয়োগ নীতি নির্ধারণ ও উন্নয়নমূলক পরামর্শ দেয়। নীতি আয়োগ কি করে? নীতি নির্ধারণ ও উন্নয়নমূলক পরামর্শ দিয়ে থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই মুদ্রানীতি কমিটির বা MPCর মাধ্যমে রেপো রেট নির্ধারণ করে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। এবং সেবি, সেবি কি করে? শেয়ার বাজার ও পুঁজি বাজার, শেয়ার বাজার ও পুঁজি বাজার কিন্তু নিয়ন্ত্রণ করে। এবার তোমাদের কিন্তু প্রত্যেকটা অপশান থেকে কিন্তু কোশ্চেন তুলে দিতে পারে, তাই আমি কিন্তু প্রত্যেকটা অপশান থেকে কিন্তু তোমাদের যথাযথ উত্তর দেওয়ার এখানে চেষ্টা করেছি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটা হ্যালি ন্যাশনাল পার্ক। মনে রাখবে ভারতের প্রথম জাতীয় উদ্যান তাহলে কি? হ্যালি ন্যাশনাল পার্ক। বর্তমানে কি নামে পরিচিত বা বর্তমানে কোন নামে পরিচিত? হ্যালি ন্যাশনাল পার্ক যখন শুরু হয়, প্রথম হয়, তখন তার নাম ছিল হ্যালি, কিন্তু বর্তমানে কোন নাম ছিল? বর্তমানে কোন নাম বলো? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, রণথম্বর জাতীয় উদ্যান, নাকি পেরিয়ার জাতীয় উদ্যান? এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত। কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। এটা একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। জিম করবেট জাতীয় উদ্যান যেটা 1936 সালে হ্যালি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে তার নাম পরিবর্তন করে জিম করবেট রাখা হয়। তাহলে মনে রাখবে সালটা, সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যালি ন্যাশনাল পার্ক বা যেটার বর্তমান নাম জিম করবেট, এর প্রতিষ্ঠা সময় কত? সেটা হবে 1936 সাল। ঠিক আছে, এছাড়াও মনে রাখবে রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটি বাঘ সংরক্ষণের জন্য পরিচিত। এটি কিসের জন্য পরিচিত? বাঘ সংরক্ষণের জন্য পরিচিত। এছাড়াও মনে রাখবে পেরিয়ার জাতীয় উদ্যান। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত। এটি কিসের জন্য বিখ্যাত? হাতি ও বাঘের জন্য বিখ্যাত। এটি হাতি ও বাঘের জন্য কিন্তু বিখ্যাত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। রিহলা, এই রিহলা বা কিতাব উল রাহেলা। ঠিক আছে, রিহলা বলতে পারি বা কিতাব উল রাহেলা। ঠিক আছে, বিশেষ বিশেষ বইয়ে বিশেষ বিশেষভাবে দেওয়া থাকে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা কনফিউশন হবে না। কিতাব উল রাহেলা এই গ্রন্থটি কার ভ্রমণ বৃত্তান্ত? কে ভ্রমণ করে করে এই যে গ্রন্থটি লিখেছিলেন? আলবিরুনি, ফাহিয়েন, ইবন বতুতা, নাকি হিউয়েন সাং? এখানে উত্তর হয়ে যাবে কোনটা? দেখো দেখা মাত্র কিন্তু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। অপশন সি ইবন বতুতা। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ইবন বতুতা ভারতে আসেন, মনে রাখবে তুগলক বংশের যে শ্রেষ্ঠ সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন
তুগলকের আমলে কিন্তু এই ইবন বতুতা ভারতে আসে। এবার বলো মোহাম্মদ বিন তুগলককে আমরা কি বলে থাকি? মোহাম্মদ বিন তুগলককে আমরা কি বলি? পাগলা রাজা। তো প্রত্যেকটা অপশন থেকে কিন্তু তোমরা অনেক অনেক কোশ্চেন পেয়ে যাচ্ছ। এই কোশ্চেন থেকে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবেই পাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো আল বিরুনি যে আছে, আল বিরুনি কিতাব উল হিন্দ, মনে রাখবে আল বিরুনির একটা বিশেষ রচনা যার নাম হচ্ছে কি কিতাব উল হিন্দ রচনা করেন। ফাহিয়েন গুপ্ত যুগে ভারতে আসা একজন চীনা পর্যটক ছিলেন। গুপ্ত যুগে এসেছিলেন, কার আমলে এসেছিলেন বলতো? কার আমলে এসেছিলেন? ফাহিয়েন। ফাহিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই ফাহিয়েন কিন্তু ভারতে আসেন। এবার আসলো ইবন বতুতা। ইবন বতুতার কথা আমরা পড়লাম, তার ভ্রমণ কাহিনীর নামই ছিল রিহলা বা কিতাব উল রাহেলা। হিউয়েন সাং, হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতে আসেন। হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতে আসেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। পশ্চিমবঙ্গের জলপেশ মন্দির কোন জেলায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলপেশ মন্দির কোথায় অবস্থিত বলো? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নাকি দার্জিলিং? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি। মনে রাখবে জলপাইগুড়িতে জলপেশ মন্দির, জলপাইগুড়িতে জলপেশ মন্দির, ঠিক আছে? কোচবিহারে মদন মোহন মন্দিরের জন্য বিখ্যাত। কোচবিহার কিসের জন্য বিখ্যাত? মদন মোহন মন্দির। এছাড়াও কি রয়েছে এখানে? রাজবাড়ি রয়েছে, ঠিক আছে? এখানে কি রয়েছে? রাজবাড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। জলপাইগুড়ি জলপেশ শিব মন্দির ময়নাগুড়ির নিকটে অবস্থিত। মনে রাখবে জলপেশটা কিসের মন্দির? শিব মন্দির ছিল, ঠিক আছে? জলপেশটা শিব মন্দির। এটা কোথায় অবস্থিত? ময়নাগুড়ির নিকটে অবস্থিত। আলিপুরদুয়ার কিসের জন্য বিখ্যাত? বক্সা জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। দার্জিলিং কিসের জন্য? ঘুম মনাস্ট্রি, ঘুম রেল স্টেশন, ঠিক আছে? টাইগার হিল, এইসবের জন্য কিন্তু দার্জিলিং বিখ্যাত। এছাড়া মনে রাখবে দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত, ঠিক আছে? দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? মানবদেহে ইউরিয়া, মানবদেহে ইউরিয়া প্রধানত কোন অঙ্গে তৈরি হয়? ইউরিয়া কোথায় তৈরি হতে পারে? ইউরিয়া বৃক্ক, যকৃৎ, প্লীহা নাকি অগ্নাশয়? দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে, দেখা মাত্র হয়ে যাবে যকৃৎ হবে রাইট অ্যান্সার। যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভারে কিন্তু এই ইউরিয়া কিন্তু তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তারপর দেখো মনে রাখবে বৃক্ক কিন্তু ইউরিয়া তৈরি করে না, রক্ত থেকে ছেঁকে মূত্রের মাধ্যমে বের করে। বৃক্ক কিন্তু কি করে না? ইউরিয়া কিন্তু তৈরি করে না, ঠিক আছে? যকৃৎ কিন্তু এই ইউরিয়া চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। প্লীহার কাজ কি? পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস করা। প্লীহার কাজ কি? এই প্লীহা করে পুরনো যে লোহিত রক্তকণিকা আছে সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়। আর অগ্নাশয়ে ইনসুলিন হরমোন কিন্তু নিঃসরণ করে থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপরে কোশ্চেন কি? ব্লু রেভলিউশন, ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ব্লু রেভলিউশন বলো, ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ দুগ্ধ উৎপাদন, অপশন বি মৎস্য উৎপাদন, অপশন সি ফুল চাষ, আর অপশন ডি তৈলবীজ উৎপাদন। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ব্লু। এই ব্লু কথাটার অর্থই কিন্তু মৎস্য। মনে রাখবে ব্লু রেভলিউশন বললেই তোমরা বুঝে যাবে সেটা হবে মৎস্য। আর যদি হোয়াইট রেভলিউশন বলে তাহলে কি হবে? সেটা হয়ে যাবে দুগ্ধ, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা মনে রাখবে। দেখো দুগ্ধ উৎপাদন হচ্ছে শ্বেত বিপ্লব, ঠিক আছে? হোয়াইট রেভলিউশন, ঠিক আছে? হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদন। আচ্ছা বলো তো দুগ্ধ রেভলিউশন বা হোয়াইট রেভলিউশন এর জনক কাকে বলা হয়? হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই এটাতে কমেন্ট করে রাখবে, ঠিক আছে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে দুগ্ধ বিপ্লবের বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, ঠিক আছে? মৎস্য উৎপাদন ব্লু রেভলিউশনের সাথে যুক্ত। মাছ ও জলজ সম্পদের উৎপাদন বৃদ্ধির এটি একটি কর্মসূচি ছিল। ফুল চাষটা কি? মনে রাখবে খুব খুব ইম্পর্টেন্ট, ফুল চাষ হচ্ছে ফ্লোরিকালচার। মনে রাখবে ফুল চাষ কি? ফুল চাষ হচ্ছে ফ্লোরিকালচার।
আর তৈলবীজ কি? তৈলবীজ হচ্ছে হলুদ বিপ্লবের সাথে যুক্ত, হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন। ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। বোঝা গেল? তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি আমাদের যে গ্রাম পঞ্চায়েত ব্যাচের ক্লাস রুটিনটা। দেখো, প্রত্যেক সোমবার এবং শনিবার তোমাদের কিন্তু এই জিকে আমি প্রোভাইড করে দেব। ঠিক আছে, এবং তাছাড়া বৃহস্পতিবার তোমাদের কিন্তু আমি ইংলিশটাও প্রোভাইড করে দেব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই করবে। এছাড়া তোমাদের ম্যাথ ক্লাস কিন্তু রাজা স্যার মঙ্গলবার এবং শুক্রবার কিন্তু প্রোভাইড করে দেবে, এবং বুধবার কিন্তু তোমাদের বেঙ্গলি করাবেন নিতাই স্যার। ঠিক আছে, তো এই যে আমাদের রুটিন, সেটা তোমাদের ক্লাসের সময় কয়টা? ক্লাসের সময় হচ্ছে 2টো। ঠিক আছে, এটা কিন্তু লাইভ হবে না, রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ইউটিউবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই যে এর পদ সম্পর্কে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 74, অনুচ্ছেদ 76, অনুচ্ছেদ 78 নাকি অনুচ্ছেদ 80? সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 76। অনুচ্ছেদ 76 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, অনুচ্ছেদ 74 কি বলেছে? রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদের বিধান হবে এই অনুচ্ছেদ 74-এ। ঠিক আছে, আর অনুচ্ছেদ 76 তো বললামই, ভারতের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, ক্ষমতা, দায়িত্ব সম্পূর্ণ কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 78 কি বলে? অনুচ্ছেদ 78-এ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির প্রতি দায়িত্বের কথা কিন্তু বলা হয়েছে। মনে রাখবে, প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির প্রতি একটা যে দায়িত্ব, সেটার কথা কিন্তু এই অনুচ্ছেদ 78-এ কিন্তু বলা হয়েছে। অনুচ্ছেদ 80-তে কি বলেছে? রাজ্যসভার গঠন, রাজ্যসভার যে গঠন সেই সম্পর্কে কিন্তু এই অনুচ্ছেদ 80-তে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? দিল্লি সালতানাতের কোন সুলতান লাখ বক্ষ, বক্ষ না বক্স, ঠিক আছে, লাখ বক্স হবে বা লাখ বক্স যেটা বলি আমরা, নামে পরিচিত ছিলেন? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, বলবান নাকি রাজিয়া সুলতানা? বলো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, এখানে আমরা দেখা মাত্র অ্যান্সার করে দেব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক। এই কুতুব উদ্দিন আইবককে আমরা বলে থাকি লাখ বক্স বা লক্ষ বক্ষ। ঠিক আছে, লক্ষ বক্ষ বলবো না, লক্ষ দাতা। ঠিক আছে, ভুল বললাম, লক্ষ দাতা বলবো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। দেখো, ইলতুৎমিশ দিল্লি সালতানাতকে সুসংগত করেন, মানে ইলতুৎমিশ ছিলেন কিন্তু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই কুতুবউদ্দিন আইবক উদারভাবে দান করার জন্য কিন্তু লাখ বক্স নামে কিন্তু পরিচিত ছিলেন। এই বলবন কি করেছিলেন? রক্ত ও লৌহনীতি, যেটাকে আমরা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলি, এই রক্ত ও লৌহনীতি কিন্তু বলবন কিন্তু শুরু করেছিলেন। রাজিয়া সুলতানা কি করেছিলেন? রাজিয়া সুলতানা ছিলেন দিল্লি সালতানাতের একমাত্র মহিলা সুলতান। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, VVI। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের কোন নদীর মোহনায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা গঠিত হয়েছে? গোদাবরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, কৃষ্ণা নাকি মহানদী? সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো গোদাবরী কি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে এই গোদাবরী। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনায় কিন্তু সুন্দরবন সহ বিশ্বের বৃহত্তম বদ্বীপ কিন্তু গঠন করেছে। কৃষ্ণা কি? বঙ্গোপসাগরে পতিত হওয়া একটা নদী। মহানদী উড়িষ্যায় বৃহৎ বদ্বীপ গঠন করলেও বিশ্বের বৃহত্তম কিন্তু নয়। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম তাহলে কোনটা হয়ে যাবে? গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14। মানবদেহে রোড স্পিন কোথায় পাওয়া যায়? মানবদেহে রোড স্পিন কোথায় পাওয়া যায়? কর্নিয়া, আইরিস, রেটিনার রড কোষ নাকি অপটিক নার্ভ? ঠিক আছে, এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে রেটিনার রড কোষ, রেটিনার রড কোষ। তোমরা হয়তো এই যে উপরে এখানে তোমরা হয়তো চাণক্য ফাউন্ডেশন ব্যাচ দেখছো। ঠিক আছে,
এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ব্যাচ হয়ে যাবে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ব্যাচ হয়ে যাবে, তোমাদের বলে রাখি, ঠিক আছে। যখন আমি রেকর্ড করছি তখন ভুলবশত এখানে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়াবে না, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ব্যাচই চলছে, এটা আমরা পরে সলিউশন বের করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এবার কর্নিয়া কি করে? কর্নিয়া চোখের স্বচ্ছ সামানের একটা অংশ হচ্ছে কর্নিয়া। আইরিস কি? চোখের মণির আকার নিয়ন্ত্রণ করে এই আইরিস। মনে রাখবে কর্নিয়া আর আইরিস এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু গুলিয়ে যাও তোমরা, ঠিক আছে। রেটিনার রড কোষ কি? রোড স্পিন থাকার কারণে কম আলোতে দেখতে সাহায্য করে। এই রেটিনা কি করে? রেটিনা কম আলো থাকলেও কিন্তু দেখতে সাহায্য করে এই রেটিনা। অপটিক নার্ভ কি? চোখ থেকে মস্তিষ্কে সংকেত বহন করে। এই চোখ থেকে, আমাদের যে চোখ আছে, চোখ থেকে মস্তিষ্কে যে সংকেত সেটা বহন করে কিন্তু এই অপটিক নার্ভ, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটাকে আমরা NSE বলি, সেটা কবে প্রতিষ্ঠিত হয়? ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1992। 1992 মনে রাখবে, মুম্বাই। এই মুম্বাইয়ে কিন্তু এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। 1992 NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1992 সালে। তোমরা জানো 1993 সালে কি হয়? এই বছরে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি চলে। আর 1994 সালে NSE-তে পাইকারি ঋণ বাজার, যেটাকে আমরা হোলসেল ডেপ্ট মার্কেট বলি, সেটা চালু হয় এবং পরে ক্যাশ মার্কেটও কিন্তু চালু হয়ে যায়। আর 1995 সালে কি হয়? NSDL, যেটার নাম ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, প্রতিষ্ঠার কিন্তু সময়কাল। NSE কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু NSDL। 1995টা কি? 1995টা হচ্ছে NSDL, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, চাচনামা গ্রন্থটি মূলত কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পর্কিত? চাচনামা খুব ইম্পর্টেন্ট। চাচনামা যে গ্রন্থটি আছে সেটি ঐতিহাসিক একটা ঘটনা। এই ঘটনার সাথে কোন ঘটনার সাথে সম্পর্কিত? বাবরের ভারত বিজয়, সিন্ধু বিজয়, পানিপথের যুদ্ধ, নাকি তালিকোটের যুদ্ধ? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিন্ধু বিজয়। সিন্ধু বিজয়ের সময় কিন্তু এই চাচনামা যে গ্রন্থটি কিন্তু লেখা হয়েছিল। মনে রাখবে সিন্ধু বিজয় কত সালে হয়েছিল? 712, ঠিক আছে, 712 সালে কিন্তু এই সিন্ধু বিজয় হয়েছিল। তোমরা প্রত্যেকে জানো পানিপথের যুদ্ধ কবে হয়, তালিকোটের যুদ্ধ কবে হয়, ঠিক আছে। দেখো বাবরের ভারত জয় ছিল, দেখো বাবরের ভারত জয় বাবর নামাতে কিন্তু উল্লেখ রয়েছে। সিন্ধু বিজয়, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রধান উৎস হচ্ছে এই চাচনামা। মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে, মনে রাখবে নামটা, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কার সেনাপতি ছিল? ইরাকের অধিপতি যে ছিলেন হজ্জাজ, হ্যাঁ, এই হজ্জাজের কিন্তু সেনাপতি ছিলেন এই মোহাম্মদ বিন কাসিম। তিনি কিন্তু হজ্জাজের নির্দেশেই কিন্তু এই সিন্ধুতে আক্রমণ করেছিলেন এবং 712 সালে কিন্তু সিন্ধু জয় করেছিলেন। এর প্রধান উৎসই হলো এই চাচনামা। পানিপথের যুদ্ধ 1526 সালে হয়েছিল, তালিকোটের যুদ্ধ 1565 সালে হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে এটি কিন্তু সম্পর্কিত। তালিকোটের যুদ্ধ যেটা আছে সেটা বিজয়নগর সাম্রাজ্যের সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, ভারতের কোন রাজ্যে দাচিগাম জাতীয় উদ্যান রয়েছে? এই যে জাতীয় উদ্যান যেগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, বারংবার দিয়ে দেয়, ঠিক আছে। তো অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি জম্মু ও কাশ্মীর, আর অপশান ডি সিকিম। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরে কিন্তু দাচিগাম যে জাতীয় উদ্যান এখানেই কিন্তু অবস্থিত। দেখো হিমাচল প্রদেশ, যেখানে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে, মনে রাখবে হিমাচল প্রদেশে কি রয়েছে? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ড নন্দা দেবী ও জিম করবেট, আমরা একটু আগে যেটা বললাম জিম করবেট, ঠিক আছে, হ্যালির ন্যাশনাল পার্ক, ঠিক আছে, জিম করবেট আর হচ্ছে এই নন্দা দেবী, এটা কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। জম্মু কাশ্মীরে দাচিগাম জাতীয় উদ্যান, হাঙ্গুল এসবের কিন্তু জন্য বিখ্যাত। সিকিম খাংচেনজঙ্গা জাতীয় উদ্যান,
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, কাঞ্চনজঙ্ঘা হবে না, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কা দিয়ে দেবে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কিন্তু এই সিকিমেই অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো পেসমেকার। পেসমেকার মানবদেহের কোন অংশে অবস্থিত? পেসমেকার মানবদেহে সাধারণত কোন অংশে অবস্থিত থাকে? অপশান এ ডান অলিন্দ, অপশান বি বাম অলিন্দ, অপশান সি ডান নিলয়, অপশান ডি হচ্ছে কি বাম নিলয়। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডান অলিন্দে, ঠিক আছে। মনে রাখবে পেসমেকার ডান অলিন্দে কিন্তু অবস্থিত। দেখো ডান অলিন্দ এস এ নোট বা সাইনোঅ্যাট্রিয়াল নোট এখানেই কিন্তু অবস্থিত, যা হৃৎপিণ্ডের প্রাকৃতিক একটা পেসমেকার। হৃৎপিণ্ডে যে পেস করে, ঠিক আছে, হৃৎপিণ্ডে যে পেস করে, হ্যাঁ, একটুর পর একটু যখন বুকটা তোমাদের ধরফর করে, ঠিক আছে, তো সেটাই কিন্তু এই ডাল অলিন্দই কিন্তু করে থাকে, ঠিক আছে। বাম অলিন্দ কি? অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে এই বাম অলিন্দে। ডান নিলয়ে কি হয়? রক্ত ফুসফুসে পাঠায়। রক্ত কোথায় পাঠায়? ডান নিলয় রক্ত ফুসফুসে পাঠায়। বাম নিলয়ের কাজ কি? সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করা, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? ভারতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন পরিমাপের জন্য বর্তমানে আরবিআই প্রধানত কোন সূচককে গুরুত্ব দেয়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো অপশান এ বলছে ডাব্লুপিআই, অপশান বি বলছে সিপিআই, অপশান সি বলছে আইআইপি এবং অপশান ডি বলছে বিএসসি সেন্সেক্স। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? দেখো ডাব্লুপিআই হচ্ছে কি হোলসেল প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, আর সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সিপিআই। সিপিআইকে কিন্তু গুরুত্ব দিয়েছেন বেশি। আরবিআই কাকে গুরুত্ব বেশি দিয়েছেন? আরবিআই সিপিআইকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন, যেটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। দেখো ডাব্লুপিআই পাইকারি মূল্য সূচক বর্তমানে আরবিআই এর প্রধান লক্ষ্য সূচক নয়। এই মুদ্রানীতি নির্ধারণে আরবিআই মূলত এই সিপিআইকে কিন্তু অনুসরণ করে থাকে। মনে রাখবে আরবিআই কাকে অনুসরণ করে? সিপিআইকে কিন্তু অনুসরণ করে থাকে। আইআইপি কি? শিল্প উৎপাদনের একটা সূচক। বিএসসি সেন্সেক্স কি? এটা হচ্ছে শেয়ার বাজারের সূচক। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলছে? পশ্চিমবঙ্গের বাহারামপুর রেশম শিল্প। পশ্চিমবঙ্গের বাহারামপুর রেশম শিল্প প্রধানত কোন জেলায় অবস্থিত? কোন জেলায় রেশম শিল্প? মনে রাখবে এই রেশম শিল্পের কথা বললেই তোমরা মনে রাখবে একবারেই মুর্শিদাবাদ হবে রাইট অ্যান্সার। মুর্শিদাবাদেই কিন্তু রেশম শিল্প পাওয়া যায়, ঠিক আছে, এখানেই কিন্তু রেশম শিল্প অবস্থিত, হ্যাঁ, বাকি অপশান কিন্তু হবে না। দেখো নদিয়া কিসের জন্য বিখ্যাত? নদিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নদিয়া কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্প। মুর্শিদাবাদ রেশম শিল্প, মুর্শিদাবাদ রেশম শিল্প। মালদা তোমরা জানো প্রত্যেকে, মালদা আমের জন্য বিখ্যাত, ঠিক আছে, এখানে রেশম উৎপাদন থাকলেও কিন্তু মুর্শিদাবাদে কিন্তু বেশি, ঠিক আছে, বাহরমপুর সেখানে কিন্তু নয়। বীরভূম বক্রেশ্বর জলবিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবে বক্রেশ্বরের যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু এই বীরভূমেই কিন্তু অবস্থিত। এছাড়াও শান্তিনিকেতন কিন্তু বীরভূমেই রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা উল্লেখ রয়েছে? অর্ডিন্যান্স, তাই তো, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ রাষ্ট্রপতির কোন অনুচ্ছেদে এই ক্ষমতাটার উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 110, অনুচ্ছেদ 123, অনুচ্ছেদ 143 নাকি অনুচ্ছেদ 352? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অনুচ্ছেদ 1, 2, 3 মানে 123, ঠিক আছে। দেখো 110 আমাদের কি করে? অর্থ বিল, ঠিক আছে। অনুচ্ছেদ 10 কি করে? অর্থ বিল বা মানি বিল। মনে রাখবে অনুচ্ছেদ 10 হচ্ছে 110 হচ্ছে কি? অর্থ বিল বা মানি বিল। অনুচ্ছেদ 123 আমাদের কিন্তু সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, ঠিক আছে। এই 123 কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। আর 143 কি? সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির পরামর্শ চাওয়ার একটা বিধান হচ্ছে এই
143 বা 143। আর অনুচ্ছেদ 352 কি? এটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থার বিধান। এবার তোমরা বলবে আর্টিকেল 356 কি, আর্টিকেল 360 কি? এগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটি কে রচনা করেন? মিনহাজ-উস-সিরাজ, আমির খসরু, জিয়াসুদ্দিন বারানি নাকি আবুল ফজল? মনে রাখবে, ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটি রচনা করেন জিয়াসুদ্দিন বারানি। জিয়াসুদ্দিন বারানি কিন্তু এই ফতোয়া-ই জাহানদারি যে গ্রন্থটি আছে সেটি কিন্তু রচনা করেছিলেন। দেখো, মিনহাজ-উস-সিরাজ যেটি রচনা করেন তার নাম হচ্ছে তাবকাত-ই-নাসিরি, ঠিক আছে? আমির খসরু খাজাউন-উল-ফুতুহু সহ বহু গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন। জিয়াসুদ্দিন বারানি যেটা আছেন তিনি ফতোয়া-ই জাহানদারি যেটা পড়লাম আমরা ফতোয়া-ই জাহানদারি এবং তারিক-ই-ফিরোজ শাহী, এটাও কিন্তু মনে রাখবে। জিয়াউদ্দিন বারানি কিন্তু তারিক-ই-ফিরোজ শাহী এটিও কিন্তু রচনা করেছিলেন। তোমরা এ দুটো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে এবং মনে রাখবে, ঠিক আছে? আবুল ফজল কি করেন? আকবরনামা আইনি আকবরী, খুব ইম্পর্টেন্ট। আকবরনামা আইনি আকবরী কিন্তু আবুল ফজলের রচনা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 23 ভারতের কোন রাজ্যে ইন্দিরা পয়েন্ট অবস্থিত? ভারতের কোন রাজ্যে ইন্দিরা পয়েন্ট অবস্থিত? অ্যাকচুয়ালি রাজ্য বলতে ভুল, ঠিক আছে? রাজ্য বা কেন্দ্রশাসিত বা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? ইউটি। বলো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই ইন্দিরা পয়েন্ট অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা প্রত্যেকেই জানো, সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটি কিন্তু ভারতের কি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি আছে? মোটে 8টি আছে। এবং স্টেট কয়টি আছে? স্টেট মোটে 28টি আছে। অবশ্যই তোমরা এটা জানো, ঠিক আছে? দেখো, তামিলনাড়ু হচ্ছে কি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত, কন্যাকুমারী কিন্তু এখানে, ঠিক আছে? তামিলনাড়ুতে কিন্তু কন্যাকুমারী আছে, যেটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত। ভারতের মূল ভূখণ্ডের কি দক্ষিণ প্রান্ত। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কি আছে? গ্রেট নিকোবর দ্বীপে ভারতের সর্বদক্ষিণ প্রান্ত, যেটার নাম ইন্দিরা পয়েন্ট, সেখানে কিন্তু অবস্থিত। কেরল আরব সাগর উপকূলে অবস্থিত। কেরল কোথায় অবস্থিত? আরব সাগর উপকূলে অবস্থিত। কেরলকে আমরা কি বলি? মালাবার উপকূল। মনে রাখবে, কেরলের যে উপকূল সেই উপকূলকে আমরা বলি মালাবার উপকূল, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। আর তামিলনাড়ুকে কি বলি? তামিলনাড়ুকে বলি করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল, ঠিক আছে? করমণ্ডল উপকূল। আর লক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপ এটি আরব সাগরের দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপের যে রাজধানী সেটা কি? সেটা হচ্ছে কাভারাত্তি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারংবার দিয়ে দেয়, ঠিক আছে? আবারও বলছি, এরকমভাবে কিন্তু কেউ তোমাদের পড়াবে না, ঠিক আছে? তো ভালো করে ক্লাসটা অবশ্যই ফলো করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? মানবদেহে হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি? ক্যালসিয়াম, লোহা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এখানে কিন্তু তোমরা কনফিউশন হয়ে যাও। মানবদেহের যে হিমোগ্লোবিনের প্রধান উপাদান যদি বলা হয়, প্রধান উপাদান, সেটা হয়ে যাবে সরাসরি লোহা হয়ে যাবে হিমোগ্লোবিনের প্রধান উপাদান, ঠিক আছে? দেখো, ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম হাড় ও দাঁতের কিন্তু প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয় এই ক্যালসিয়াম, ঠিক আছে? লোহা কিন্তু হিমোগ্লোবিনের হিম অংশে লোহা থাকে এবং এটি অক্সিজেন বহন করে। এটি কি করে? অক্সিজেন বহন করে। সোডিয়াম দেহের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম বিভিন্ন এনজাইমের কার্যক্রমে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর দেখো, কোশ্চেন নাম্বার 25 ভারতমালা প্রকল্প কোন ক্ষেত্রের উন্নয়নের জন্য চালু করা হয়েছে? রেলপথ, জাতীয় সড়ক ও মহাসড়ক, বিমানবন্দর নাকি সমুদ্র বন্দর? ভারতমালা, মনে রাখবে, ভারতমালা জাতীয় সড়ক ও মহাসড়ক কিন্তু এর উন্নয়নের জন্য কিন্তু চালু করা হয়েছিল, ঠিক আছে? দেখো, রেলপথ যেটি আছে রেল মন্ত্রকের অধীনে উন্নয়ন করা হয়।
জাতীয় সড়ক ও মহাসড়ক কিন্তু এই ভারতমালা প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিক করিডর ও জাতীয় সড়ক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। বিমানবন্দর যেটা উড়ান, উড়ান প্রকল্প আঞ্চলিক বিমান সংযোগে কিন্তু গুরুত্ব দেয়। আর সমুদ্র বন্দর কি, সাগরমালা। এগুলো কিন্তু মনে রাখবে, উড়ান, বিমানবন্দর, সাগরমালা কি, সমুদ্র বন্দর, এগুলো কিন্তু একটা একটা করে প্রকল্প, ঠিক আছে। এগুলো কি, এগুলো এক এক প্রকল্প যেগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, যেগুলো উন্নয়নে গুরুত্ব দেয়, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে বা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 26। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ সম্পর্কে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 163, অনুচ্ছেদ 165, অনুচ্ছেদ 168 নাকি অনুচ্ছেদ 171? সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো দেখা মাত্র কিন্তু আমরা অ্যান্সার করে ফেলি। সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 165। অনুচ্ছেদ 165-এ কিন্তু আমাদের অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে কিন্তু আলোচনা করে। দেখো অনুচ্ছেদ 163 যেটি রাজ্যপালকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদের একটা বিধান রয়েছে। অনুচ্ছেদ 165 রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের নিয়োগ, যোগ্যতা ও দায়িত্বের বিধান এখানেই রয়েছে। অনুচ্ছেদ 168 বা 168 এখানে কি রয়েছে? রাজ্যের বিধানমণ্ডল সম্পর্কিত বিধান। আর্টিকেল 171-এ কি রয়েছে? বিধান পরিষদের গঠন। মনে রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 27। নূর ই সিপিহর গ্রন্থটি কে রচনা করেন? নূর ই সিপিহর গ্রন্থটি কে রচনা করেন? জিয়াসউদ্দিন বারানি, মিনহাজ উদ সিরাজ, আমির খসরু নাকি আবুল ফজল? ফজল লেখাটা ছোট হয়ে গেছে, মনে কিছু করো না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। সঠিক উত্তর কী হয়ে যাবে? আমির খসরু কিন্তু এই নূর ই সিপিহর যে গ্রন্থটি সেটি কিন্তু রচনা করে থাকেন। আগেই আমরা বললাম জিয়াউদ্দিন বারানি, তারিক ই ফিরোজ শাহী, ফতেওয়াই জাহানদারি এগুলো রচনা করেন। মিনহাজ উস সিরাজ কী করেন? তবাকাত ই নাসিরি। আমির খসরু কিন্তু এই নূহ ই সিপিহর, মনে রাখবে, নূহ ই সিপিহর কিন্তু কী করেন? রচনা করেন। আর আবুল ফজল তো তোমরা জানোই প্রত্যেকে, আকবরনামা, আইনি আকবরী, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28। ভারতের মাহি নদী কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর নাকি কচ্ছের রণ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরব সাগর। মাহি যে নদীটা আছে সেটা কি বাহিনী নদী? দেখো আমরা যদি ভারতের ম্যাপ যদি একটু এঁকে দেই, ঠিক আছে, ভারতের ম্যাপ যদি এঁকে দেই, এদিকে হচ্ছে আরব সাগর, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, তাই তো। যে মাহি নদীটা আছে, মাহি নদী কিন্তু মনে রাখবে পশ্চিম বাহিনী নদী। মাহি নদীটা কি নদী? পশ্চিম বাহিনী নদী। আর পশ্চিম বাহিনী নদীগুলো কিন্তু আরব সাগরে গিয়ে পতিত হয়, ঠিক আছে। দেখো বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি পতিত হয়। এই সমস্ত নদী কিন্তু পূর্ব বাহিনী নদী। এই সমস্ত নদীকে কি বলা হয়? পূর্ব বাহিনী, মানে পূর্ব দিকে গমন করে, ঠিক আছে। পূর্ব দিকে কি রয়েছে? এই পূর্ব দিকে তো বঙ্গোপসাগর রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু তারা পতিত হয়। আরব সাগর, মাহি, নর্মদা, তাপ্তি, মনে রাখবে, মাহি, নর্মদা, তাপ্তি এরা কিন্তু পশ্চিম বাহিনী নদী। এগুলো কোন নদী? পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী, ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী। এগুলো কিন্তু আরব সাগরে গিয়ে পতিত হয়। ভারত মহাসাগর, ভারতের মূল নদীগুলি কিন্তু সরাসরি এখানে পতিত হয় না। কচ্ছের রণ, এটি একটি লবণাক্ত জলাভূমি, এটি কিন্তু নদীর চূড়ান্ত কোনো গন্তব্য নয়। তোমরা প্রত্যেকেই জানো কচ্ছের রণ কোথায় অবস্থিত? কচ্ছের রণ অবস্থিত গুজরাট, ঠিক আছে। কচ্ছের রণ কোথায় অবস্থিত? কচ্ছের রণ গুজরাটে অবস্থিত। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 29। মানবদেহে ভিটামিন B12, মনে রাখবে B12, ঠিক আছে, শোষণের জন্য কোন পদার্থটি অপরিহার্য? পেপসিন, ইনসুলিন, ইনস্ট্রিনসিক ফ্যাক্টর নাকি ট্রিপসিন? এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনট্রিনসিক ফ্যাক্টর। ইনট্রিনসিক ফ্যাক্টরে কিন্তু ভিটামিন B12 শোষণের জন্য দায়ী, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। দেখো
পেপসিন কি করে? এই পেপসিন পাকস্থলীতে প্রোটিন হজম করে। প্রোটিন কি করে? হজম করে দেয়। ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করেন। ইনসুলিন কি করেন? ইনসুলিন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। ইন্টেনসিভ ফ্যাক্টর যেটা আছে সেটা পাকস্থলী থেকে নিঃসৃত এই প্রোটিন ছাড়া ভিটামিন B12 কিন্তু সঠিকভাবে শোষিত হয় না। এটি কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ট্রিপসিন কি করে? অগ্নাশয় থেকে নিঃসৃত প্রোটিন পাচক এনজাইম হচ্ছে এই ট্রিপসিন, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, এটি আমাদের লাস্ট কোশ্চেন, এটি আমাদের শেষ কোশ্চেন, ঠিক আছে। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তারা অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমাদের একটা ছোট ছোট লাইক কমেন্ট এগুলো কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। অবশ্যই তোমরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বেশি বেশি করে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন কি? কিষাণ ক্রেডিট কার্ড, যেটাকে আমরা KCC বলি, তাই তো, এই প্রকল্প চালু হয় কোন সালে? KCC বা কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয় কোন সালে? 1996, 1998, 2000 নাকি 2002? সঠিক উত্তর কী হয়ে যাবে? মনে রাখবে, যদি চালু হওয়ার কথা বলে সেটা হবে 1998। কত সালে? 1998। এবং 2000 সালে কিন্তু এটা কি হয়? সম্প্রসারণ হয়। 2002 সালে, সরি 2000 সালে কি হয়? এটি সম্প্রসারণ হয়। KCC কিন্তু সম্প্রসারণ হয়ে যায়। আর চালু হয় কত সালে? 1998 সালে, ঠিক আছে। তোমরা যারা আমাদের এই সমস্ত নোটস বেসিকভাবে পড়তে চাও তারা অবশ্যই চাণক্য ফাউন্ডেশনে গিয়ে আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। এখানে আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি তোমাদের প্রোভাইড করে দেব প্রত্যেক উইকলি এবং মান্থলি, ঠিক আছে। এবং রিজনিং তোমাদের লাইভ করান নিতাই স্যার। রিজনিং সকাল 9টার দিকে তোমাদের লাইভ করান নিতাই স্যার, এবং সন্ধ্যা 7টার দিকে আমি লাইভ করাই তোমাদের জিকে, ঠিক আছে। এবং 8:30টার দিকে তোমাদের লাইভ ক্লাস করান ম্যাথ স্যার, ঠিক আছে, রাজা স্যার। এগুলো কিন্তু অবশ্যই করবে যারা বেসিক থেকে শিখতে চাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, হ্যাঁ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।